2004 সালের আগে এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মতোই কথা বলেছিল পার্লামেন্টে। তখন আপনি ভোট দেননি। তখন পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে মেরেছিল তৃণমূলের সুপ্রিমো যে পশ্চিম বাংলার মুসলমানরা ঘুষপেটিয়া, পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশ থেকে সেখানে ভোট দিচ্ছে বলে আপনাদেরকে বাংলাদেশি বলেছিল 2004 সাল 5 সালের দিকে। তখন আপনারা ভোট দেননি বলে মমতা ব্যানার্জিকে। খেয়াল আছে না নেই? ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে কান্নাকাটি করছিল। তো আপনি যখন ভোট দিলেন আপনি গুড মুসলিম হয়ে গেলেন। আগামী দিনে যদি ভোট দেওয়া বন্ধ করেন এই মমতা ব্যানার্জির দলের লোকেরা বলবে এই দেখো বাংলাদেশি হাঁটাও, আপনাকে বলবে। তাহলে ভোটের জন্য আপনাকে ইন্ডিয়া বাংলাদেশের পরিচয়টা তৈরি করে দিচ্ছে। তাহলে আপনি আপনার জবাব যোগ্য জায়গায় দিয়ে দিতে পারেন, যোগ্য প্রতিনিধি তৈরি করতে হবে, তাহলে আপনার এই বলার সাহস পাবে না। বলুন বুকে হাত দিয়ে, শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন, যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে। বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে, বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে, এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে। হিন্দু মুসলমানের যে সুসম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে। এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ একবারও অ্যাকশন নিয়েছে? মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে? কিন্তু শাসন থানার গিয়ে ওখানকার যিনি এসডিপিও ছিলেন তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিশ পাঠাচ্ছে। তোমার ওই নোটিশকে আমি কি করি বলি, আমার নামে বিজেপির ঘোষিত নীতি যে মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে। তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক। আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না, এটা মাথায় রাখবেন। হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না। খাজা বাবার মাজারের নিচে মন্দির, সাম্বাল মসজিদের নিচে মন্দির, অমুক মসজিদের নিচে মন্দির, এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না। সেই জন্য মোহন ভাগবতজির গতকালকে একটা আর্টিকেল পড়লাম, তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁচা অনুচিত। উনি বুঝে শুনি বলেছেন যে হিন্দু ভাইরা এটাকে খাচ্ছে না, হিন্দু ভাইরা এটাকে ভালো করে নিলে তাহলে এটা কেন এগিয়ে যেত। যদিও আশা কেন খাবে, রুজি রুটির প্রশ্ন নয়, দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছে না ঠিকঠাক, আর মসজিদ মন্দির করলে হবে। তৃণমূলের জন্ম হয়েছে কাদের হাত ধরে? তখন আডানি আর অটল বিহারী আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী যে আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল। এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে? আডবাণীজিকেও দেখা যাচ্ছে না, এখন এদেরকে সাইড লাইন করে দিয়েছে। কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে। যার যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সে তৃণমূল নাকি আবার বিজেপির বিরোধিতা করবে? ভাই যতই হোক, যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না? যত খারাপই ছেলে হোক না কেন, বাবা মার সাথে যত খারাপই আচরণ করুন না কেন, কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে ছেলে ছেড়ে কথা বলবে না। ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম, দিল্লি সরকার এনআরসির নাম করে, সিএএর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল। পশ্চিম বাংলায় তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় 2000 ছেলের নামে, মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন মুসলিম ছেলেগুলোর বিরুদ্ধে মামলা করেছিল? ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো, থার্ড কেউ এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না। গার্জেনের বিরুদ্ধে বলছিলাম, রাগ হচ্ছিল। তাই আমি বলছি একটু বুঝতে হবে, একটু যদি না বোঝেন ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে, কাকের দিকে তাকাবেন না। আমি অনুরোধ করছি কানের দিকে তাকান, হাত দিন, কানে হাত দিয়ে দেখুন আছে না নাই। আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সব থেকে বড় নিরাপদ। ভালো কথা, খাতায় কলমে আমি দেখতে চাই। আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না। ভালো জামা পরে আমি নওশাদ সিদ্দিকী এসেছে, সকালবেলা খেয়ে এসেছে কি আসেন ওটাকে দেখতে হবে। হাসি মুখে আছে ঠিক কথা, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে। বলছে আপনাকে বাঁচাবে, ভালো কথা। তো ভালো কথা বাঁচাবেন, তা তথ্যটা যদি একটু দেখি, পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে
প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে। আমি তথ্য দিয়ে বলছি, আমার কথাই যদি একটা শব্দ ভুল হয় মমতা ব্যানার্জি আমাকে ছাড়বেন, এটা মাথায় রাখবেন। দালাল বলেছি বলে রাগ করে আমার নামে নোটিশ পাঠিয়েছে, আর যদি আমি ভুল তথ্য দিয়ে আমাকে ছেড়ে দেবে মনে হয়? বলে যত রকম ধারা আছে লাগায়, একটু মিথ্যে ধারা পারলো সেটা লাগা। আমার নামে ধারা লাগিয়েছিল কি প্রচার করেছিল, আমি নাকি ওই কি কালো টাকা ফাঁকা কি সব হ্যান ত্যান করেছিলাম। আমাকে জানতে চেয়েছিল, আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছিলাম। ব্যাংক ডিটেলস দেখে ওরা অবাক হয়ে গেছে, ভাবছে এবার আমাকে ওকে নওশাদকে একটু কিছু দেওয়া দরকার, আমার ব্যাংকে যা টাকা ছিল। তো অনেক চেষ্টা করেছে, কিছু মানে বুক ফুলিয়ে গেছে, আর মুখ ফুলিয়ে এসেছে আইনের চড়কে হাইকোর্ট থেকে। তো আমাকে ছাড়বে না আমি যদি একটা ভুল কথা বলি। পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে, তার মধ্যে 3,000 মতো প্রায় বিদেশি নাগরিক আছে। মায়ানমারের আছে, বাংলাদেশ আছে, নাইজেরিয়া আছে, ইউক্রেনের আছে। আমি প্রেসিডেন্সি যখন জেলে ছিলাম ইউক্রেনের একজন ছিল। তো ওই ধরনের ভাবে প্রায় 3,000 বিদেশি নাগরিক আছে, তাহলে থাকলো 22,000। এই 22,000 নাগরিককে যদি আপনি দেখেন, 16 থেকে 18,000 কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে। তো ভালোবাসা তো খাতাই কলমে প্রমাণ দিতে হবে। শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না। আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো, আর ধরে ধরে মুসলিম ছেলেগুলোর নামে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কি কেমন ভালোবাসা ভাই? আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি, আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন। কি আদিবাসী ভালোবাসা ভাই? আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি, অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি, ভালো কথা ভাই। কিন্তু আমি তথ্য কি দেখছি, এসটি/এসসি কোটাতে, এসটি/এসসি মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন এসটি/এসসিরা চাকরি করছে। কি এমন ভালোবাসা ভাই? খাতাই কলমে প্রমাণ দিতে হবে তো। আমি আপনাদের বলি, বিভিন্ন থানাতে যান, দরকার হলে আরটিআই করুন। লাস্ট 5 বছরের কথা যদি আমি বলি, আপনি আরটিআই করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে এই রাজ্য সরকার। বলছে বাঁচিয়ে দেব, বিজেপির হাত থেকে বাঁচাবো, কিন্তু আপনাকে কি করছে? আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে। হাজার হাজার নয়, লাখো লাখো ছেলের নাম, মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে। মিথ্যা মামলা, কাউকে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে, কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের মামলা জেলের মধ্যে আছে, ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের। আরে কি বলছে বিজেপির হাত থেকে বাঁচাবো। ব্যাপারটা আপনাদের বলি, বিজেপির ঘোষিত নীতি যে মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে। তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক। আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না, এটা মাথায় রাখবেন। হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না। খাজা বাবার মাজারের নিচে মন্দির, সাম্বাল মসজিদের নিচে মন্দির, অমুক মসজিদের নিচে মন্দির, এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না। সেই জন্য মোহন ভাগবতজির গতকালকে একটা আর্টিকেল পড়লাম, তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁচা অনুচিত। উনি বুঝে শুনেই বলেছেন যে হিন্দু ভাইরা এটাকে খাচ্ছে না। হিন্দু ভাইরা এটাকে ভালো করে নিলে তাহলে এটা কেন এগিয়ে যেত। যদিও আশা কেন খাবে, রুজি রুটির প্রশ্ন নয়, দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছে না ঠিকঠাক, আর মসজিদ মন্দির করলে হবে। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে আমাদের রাজ্যে তৃণমূল দিয়ে বিজেপিকে আটকাতে হবে। আর আরএসএস যেই ভাঁড়, যে বিজেপিকেও চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে, সে কি বারবার বলছে যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে। কারণ কি? দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তো তার থেকে বেশি করিয়ে নিচ্ছি, তাহলে বিজেপির দরকার নেই, তৃণমূলই চলুক। দেখুন না, 22-23 হাজারের মধ্যে 16-17 হাজার তো মুসলমান জেলের মধ্যে আছে। এফআইআর এ দেখুন, লিস্ট দেখুন, এফআইআর লিস্ট দেখুন, সে কিভাবে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।
আমি হিন্দু মুসলিম করতে আসিনি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আজকে রাজ্য সরকারের আমলে কি কেন্দ্র সরকারের আমলে কেউ শান্তিতে নাই, কি হিন্দু বলুন কি মুসলিম বলুন, যারা রাজনৈতিক কারবারি তারা ছাড়া কেউ শান্তিতে নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমার আগে বিশ্বজিৎ দা বলেছেন, জয় বাংলা বললেও ফলের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে না, আর রাম ঠাকুরের নামে স্লোগান দিলেও কমবে না। সবাই আজকে ডেপ্রাইভ। কলকাতায় দেখুন 1300 দিনের ওপরে চাকরি চুরি গিয়েছে, এই 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 মর্মে তারা আন্দোলন করছে। ওখানে হিন্দু আছে আর মুসলমানও আছে ভাই, সবার চাকরি চুরি গিয়েছে। এই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। 2014 সালে পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছিল যে সব থেকে বেশি ক্ষুধার্ত কোন দেশে আছে। 1, 2, 3 হতে হতে আমাদের র্যাঙ্ক ছিল 60-এর নিচে, 60, বিলো 60। আর 2024 কেন্দ্র সরকার ক্ষমতায় আছে, এখন 127টা 127 সারা পৃথিবীর 127টা দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গেল 105-এ আমরা পৌঁছে গিয়েছি। মানে আমাদের দেশে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের দেশের মানুষ ভুকা অর্থাৎ খালি পেটে বেশি থাকছে, সংখ্যা বাড়ছে। এবার আপনি বলুন, কেন্দ্রের বিজেপি সরকার এসেছিল হিন্দুকে বাঁচাতে। আমি ভেবেছিলাম অন্তত কোনো একটা জাত অন্তত বাঁচুক, আমি না বাঁচতে পারলে আমার বিশ্বজিৎ দা বাঁচুক, আমি ভেবেছিলাম। কিন্তু এখন কি দেখছি, হিন্দুদেরকে বাঁচাতে এসে সব থেকে বেশি হিন্দুর ক্ষতি করছে স্বাধীনতার পর থেকে এই বিজেপি সরকার। 100 জন যদি ক্ষুধার্ত থাকে জনসংখ্যার অনুপাতে, সারা ভারতবর্ষের নিরিখে 14 জন মুসলিম। ভাই কি বলছি বুঝতে পারছেন? 100 জন ক্ষুধার্ত আছে ভারতবর্ষে, খিদে খালি পেটে আছে। তাহলে জনসংখ্যার অনুপাতে 14টা মুসলমান, আর তাহলে হিন্দু কতটা? 86টা নয়, কারণ ওখানে অন্যান্য মানুষজন আছে। তাহলে 80টা ধরছি হিন্দু। ভাবতে পেরেছেন? তাহলে হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুকে আরো ক্ষুধার্ত রাখছে। কিন্তু আমরা কি দেখলাম, হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে টস চিপে বসে যাচ্ছে। আর আপনাদের পাড়ার যে হিন্দু মানুষ 2014 সালের আগে রাম কাকা, দেখুন তার ছেলের অবস্থা যে অবস্থায় ছিল আরো পিছন দিকে চলে যাচ্ছে। আর 2011-এর আগে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুসলমানকে বাঁচাতে এসেছিল। সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়েছিল যে মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এদেরকে আপলিফমেন্ট করব, মুসলিম মহিলাদেরকে এম্পাওয়ার করব, মুসলিম ছেলেদের হাতে কাজ দেব, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, মুসলমানকে বাঁচাবো, আমাকে ভোট দাও। মুসলমানরা ভোট দিয়েছিল, এইবার কেউ হয়তো বাঁচাবে আমাকে। আপনারা কি দেখলেন? এই পালিতপাড়া, তো এই রোহন্ডা অঞ্চলের মানুষজন যদি এখানে থাকে বলতে পারবো না, পালিতপাড়ার মানুষই বলুন, 2011 থেকে 2024 শেষ হতে চলেছে। এই 13 বছরে বুকে হাত দিয়ে বলুন একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? আপনার এলাকা থেকে কোনো একজন মুসলিম ছেলে চাকরি পেয়েছে? মুসলমানকে বাঁচাতে এসেছিল 2011 সালের আগে, স্লোগান তুলেছিল মুসলিম খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, আমি মুসলমানকে বাঁচাবো। মমতা দিদি বলেনি ভাই? তাহলে এই 13 বছরে কজন বেঁচেছে একজন হাত তুলে বলুন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, লিগাল ইল্লিগাল মদের দোকান পালিতপাড়াতে মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে। মদ খেয়ে মাতলামি করে এরা, লিগাল না থাকলে ইল্লিগাল হয়ে গেছেই গেছে। তাহলে উদ্ধার কোথায় হলো? আরো তলনিতে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জির সরকারে আসার আগে 2011 সালে 100 জন পশ্চিমবাংলায় সরকারি কর্মচারী থাকলে 3 থেকে 4 জন মুসলিমকে খুঁজে পাওয়া যেত। যে এসেছে এত ভালোবাসা দিয়েছে চাকরিতে, সবাই বলে তোদেরকে চাকরি করতে হবে না, অত কষ্ট করবি কেন, তোরা সরকারি চাকরি করতে হবে না। 3 থেকে 4 জন ছিল। এই 13 বছরে এত ভালোবেসেছে, এত উদ্ধার করেছে আপনাদেরকে, এখন চাকরি 100 জন খুঁজলে 1 জন পাবেন না। কেন? ঠিক যেমন বিজেপি সরকার হিন্দুদেরকে উদ্ধারের নাম করে হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি করেছে, আদিবাসীদের ক্ষতি করেছে, দলিতদের ক্ষতি করেছে। এই রাজ্য সরকারও, যে বর্তমান সরকার চলছে,
মুসলমানদের উদ্ধারের নাম করে মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করেছে। আপনারা জানেন, আমি গিয়েছিলাম 2 বছর আগে, মুসলিম মহিলারা কনস্টেবলের এক্সামের জন্য কি বলে হিজাব পরে ছবি দিয়েছিল। আপনাদের মনে আছে কি জানি না, আপনারা তো মানুষের এটা ধর্ম সহজে ভুলে যায়, একদম তাড়াতাড়ি ভুলে যায়। কি করেছিল একজন মুসলিম মহিলা? তার ধর্মীয় রাইটস, রিলিজিয়াস রাইটস, সংবিধানের 25 নম্বর আর্টিকেলে বলা আছে সে তার ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা আছে। সে হিজাব পরে একটা ছবি দিয়েছিল, বোরকা পরে, শুধু চোখ দেখিয়ে নয়, হিজাব পরে। তার অ্যাডমিট বাতিল হয়েছে আমাদের পশ্চিম বাংলাতে। আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম, তারপরে এখন এটাকে আপডেট ওরা করতে বলেছে, তারপরে এখন আর নতুন করে নিয়োগের ফর্মও তো ছাড়েনি সেই অর্থে। মানে বুঝতে পারছেন তো, উপকার আপনার করছে। উল্টে আপনার বাড়ির মহিলার মাথা থেকে কাপড়টা কিভাবে খুলবে, আপনার বাড়ির ছেলেরা কিভাবে মাতাল হবে, তার দিকে রাজ্য সরকার ঠেলে দিচ্ছে। আর একে আপনি ভাবছেন এ নাকি আপনাকে উদ্ধার করে দেবে, তার মতো রুটি শেখছে। 2004 সালের আগে এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মতোই কথা বলেছিল পার্লামেন্টে। তখন আপনি ভোট দেননি। তখন পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে মেরেছিল তৃণমূলের সুপ্রিমো যে পশ্চিম বাংলার মুসলমানরা ঘুষপেটিয়া, পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশ থেকে এসে এখানে ভোট দিচ্ছে বলে আপনাদেরকে বাংলাদেশি বলেছিল 2004 সাল 5 সালের দিকে। তখন আপনারা ভোট দেননি বললে মমতা ব্যানার্জিকে। খেয়াল আছে না নেই? ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে কান্নাকাটি করছিল। তো আপনি যখন ভোট দিলেন, আপনি গুড মুসলিম হয়ে গেলেন। আগামী দিনে যদি ভোট দেওয়া বন্ধ করেন, এই মমতা ব্যানার্জির দলের লোকেরা বলবে এই দেখো বাংলাদেশি হাঁটাও, আপনাকে বলবে। তাহলে ভোটের জন্য আপনাকে ইন্ডিয়া বাংলাদেশের পরিচয়টা তৈরি করে দিচ্ছে। তাহলে আপনি আপনার জবাব যোগ্য জায়গায় যদি দিতে পারেন, যোগ্য প্রতিনিধি তৈরি করতে হবে, তাহলে আপনার এই বলার সাহস পাবে না। যদি এর সময় এসেছে আপনাদের হাতে, সর্বোচ্চ ক্ষমতা আপনাদের হাতে আছে। আগামী দিন দেশের আইনসভায় গিয়ে আপনার হয়ে কথা বলার মতো কে আছে? দলিতের হয়ে বলার মতো কে? আদিবাসীর হয়ে বলার মতো কে? মুসলিম সব পিছিয়ে বর্গের হয়ে বলার মতো লোক তৈরি করতে হবে। আজকে সমস্ত ভাবেই আমাদের রাজ্যটা পিছিয়ে যাচ্ছে। আমরা তো পুলিশকে নিয়ে অনেক কথা বলি, মন্দিরের ঘন্টা যে যেমন পারে বাজাই, মানে যে পুজো দিল না সেও একবারে সে একরকম নাড়িয়ে দেয়, তাই তো নাকি? যে পুজো দেয় সেও একবার করে নাড়িয়ে দেয় মন্দিরের ঘন্টা। বিরোধীরাও পুলিশকে বলছে, শাসকও পুলিশকে বলছে, কিন্তু ওদের অবস্থা নিয়ে আমরা ভেবেছি? আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তো ওরা। আমরা পুলিশকে কেন রেখেছি? এই পুলিশি ব্যবস্থাটা কেন? এই মধ্যমগ্রামের কথা যদি বলি, মধ্যমগ্রামে কত মানুষ আছে? 2 লাখ আমি ধরছি। 2 লাখ মানুষ যাতে ঠিকঠাকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশের দেখানো সংবিধানের ওপরে জীবনযাপন করতে পারে, কারোর সাথে অন্যায় না হয়, সেই জন্য আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে প্রশাসন পুলিশকে রেখেছি দেখভাল করার জন্য। এটা পুলিশ তো, তারা নিরপেক্ষতা বজায় রেখে সঠিকভাবে কাজ করবে। আজকে সেটাকেও কুলসিত করছে। তাদের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার জায়গায় তাদেরকে 16 ঘন্টা ডিউটি কেন করতে হবে? যে পুলিশ শাসকের হয়ে চাটুকারিতা করছে তাকে আমরা ধিক্কার নিন্দা জানাই, কিন্তু পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ, থানা বেরিয়ে দিচ্ছে। ভাঙড়ে 8টা থানা, আমি বলেছি তো মানে পাড়ায় পাড়ায় থানা করে দিক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পুলিশটা বাড়ুক না। তাহলে একটা পুলিশকে কত 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। এই তাদের পর অন্যায় হচ্ছে। ডিএ নাই, বাচ্চাদের মিড ডে মিলের ঠিকঠাক বরাদ্দ নাই, সেখানেও কাটিং হচ্ছে। কম্পোজিট গ্রান্ট নাই, পুরো রাজ্যটা রসাতলে চলে যাচ্ছে। আর আপনাকে আমাকে 1000 টাকায় 1200 টাকায় লক্ষ্মীর ভান্ডারে মাতিয়ে রেখেছে আমার মাগুলোকে, আর বাপগুলোকে মাতাল, ছেলেগুলোকে মাতাল বানানোর জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলে দিয়েছে। মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে 1000 শিক্ষা প্রতিষ্ঠান করেছে কি বলতে পারবো না, আমার তো মনে হয় করেনি, কিন্তু প্রায় 21,000 মদের দোকান করে দিয়েছে। লিগাল সার্টিফিকেট সহ প্রায় 21,000 মদের দোকান করে দিয়েছে। ভাবছেন তো? একটু ভাবুন, ওই মদের দোকানে যে কারা হই করবে আমার আপনার বাড়ির ছেলেরা। শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে দেবে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই কি হবে? প্রশ্ন করবে, প্রশ্ন করলেই তাতে সমস্যা। প্রশ্ন করা যাবে না, বাবু তোমার কি লাগবে বলো, দিয়ে দিচ্ছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব,
যখন ভোটের সময় আসবে একটু মাথাটা ঠান্ডা করে ভোটটা সঠিক জায়গায় দিন। সঠিক জায়গায় না দিতে পারলে আমাদের দুরবস্থা ছাড়া আর কিছুই হবে না, আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। আপনি বলুন তো, এসটি কোটায় শিডিউল কাস্ট যে কোটা আছে সেই কোটায় মুসলিম চাকরি করবে কেন? ওটা দলিত ভাইদের জন্য তো সংরক্ষণ করা হয়েছে, তাদের অধিকার তাদেরকে দেওয়া হয়েছে, কেন করবে? এসটি কোটায় উচ্চ বর্ণের মানুষ চাকরি করছে, কেন করবে? এটা নিয়ে বলার লোকের আজকে অভাব। ওটা তো আপনার আদিবাসী ভাইদের দলিত ভাইদের জন্য সংরক্ষণ, কিন্তু টাকা দিয়ে ওই জায়গাগুলোতে করে দিচ্ছে। ওবিসি কোটাতে ঠিক মতো ওবিসিদেরকেও আপনার নিয়োগ হচ্ছে না, মামলা চলছে সরকারের ব্যর্থতার জন্য, সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু রাজ্য সরকার চাইলে বিধানসভা থেকে বিলটা পাস ঠিকঠাকভাবে পাস করাতে পারে, সেটাও করছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমি আবার অনুরোধ করছি, কত হয়েছে গো জেনে আসুন, এক্সাক্ট ফিগারটা জানা, যে আমি অনুরোধ করছি যখন আপনি ভোটটা দেবেন ওই সময় মাথার অন্তর ঠান্ডা রাখুন। যা টাকা পয়সা বিরিয়ানির প্যাকেট যা দিচ্ছে সব নিয়ে নেবেন, ছাড়বেন না। ভোট দেওয়ার সময় মাথাটা ঠান্ডা করে সঠিক জায়গায় ভোটটা দিলেই আপনার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর আপনাদেরকে সজাগ হতে হবে, ফান্ডামেন্টাল রাইটস যেমন আছে ফান্ডামেন্টাল ডিউটিসটা পালন করতে হবে, সংবিধানের 51 ধারাতে আছে। সকলে ভালো থাকবেন। আজকের যে এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তা যারা বক্তব্য দিলেন, আমাদের বিশ্ববিদ্যা, আমাদের ছাত্র নেতা রাকেশ সহ যারা এসেছেন, আমাদের পঞ্চায়েতের মহিলা ব্রিগেড সদস্য যারা আছেন, এই বুথ কমিটির যারা দায়িত্বশীলেরা আছে, মোবারক সহ যারা আছেন, যাদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর রক্ত অর্পণ শিবির তিলোত্তম স্মরণে করতে আমরা সার্থক হয়েছি। এবং আমি বলছি এখানে দাঁড়িয়ে আমরা চূড়ান্তভাবে আজকে সাকসেস হয়েছি। 140-এর অধিক মানুষ রক্ত দিলেন একটা বুথ থেকে, এটা বড় একটা দৃষ্টান্ত আপনারা তৈরি করলেন। সকলকে ধন্যবাদ জানাই। আর মায়েদেরকে আবারও ধন্যবাদ জানাবো। আজকে তো আমি দেখছিলাম পুরুষের থেকে বেশি মায়েরাই যাচ্ছে, আমি বক্তব্য যখন দিচ্ছিলাম যে রক্ত দিচ্ছে, এমন অনেক মায়েরা আছে, কথা বললাম ভিতরে যখন গিয়েছিলাম, জীবনের প্রথমবার রক্ত দিচ্ছে, কারণ ভাইজান বলেছে বলে। এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি। মায়েরা সংসার সামলাবে, মায়েরা সমাজ সামলাবে, মায়েরা জেট ফ্লাইট উড়াবে, এটাই মা হচ্ছে তো সারা পৃথিবীর অর্ধেক জুড়ে আছে, সারা আকাশের অর্ধেক জুড়ে আছে মায়েরা। মায়েদেরকে, আমাদেরকে পুরুষদের সাথে সাথে মায়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই কুকিগতভাবে তাদেরকে আটকে রাখা যায় না, তাদের প্রতিভাকে কোনোভাবেই দমিয়ে রাখতে কেউ পারবে না। এবং তাদের জন্য যথাযথ আমরা প্ল্যাটফর্ম করে দেব। আগামী দিনে তারা সমাজ ব্যবস্থা গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওই শুধুমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রী করে রেখে মহিলারা অত্যাচারিত নিপীড়িত হবে, সেটা আমরা করব না। ধন্যবাদ।